আছে সেই পরিস্থিতির বিষয় নিয়ে তো আমরা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের অবস্থান তুলে ধরে চেষ্টা করেছি এবং পার্বত্য চট্টগ্রামের জনগণের যে আন্দোলন নানান বিষয়ে তাদের স্বায়ত্ত শাসন বলেন, তাদের অধিকারের কথা বলেন, তাদের ভূমির অধিকারের কথা বলেন, সেই সব বিষয় নিয়ে সামগ্রিকভাবে আমরা আমাদের বক্তব্য আমাদের দলের প্রতিষ্ঠার কাল থেকেই আমরা আমাদের একটা অবস্থান আছে এবং আমরা সেটা দিয়ে এসেছি। তো যেটা প্রথমে আপনি প্রশ্ন করেছেন যে দেখুন জাতি এই যে সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে এই যে কাউকে উপজাতি বলা হয় কিংবা কাউকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়, এই ধরনের সংজ্ঞায়নের মধ্যে অনেক সমস্যা আছে। মানে এটা আসলে যারা মানে সংখ্যাগরিষ্ঠ জাতি তারা যখন এই ধরনের সংজ্ঞায়নে যান তখন সংখ্যার দিক থেকে কম জাতিসমূহের মর্যাদা এবং তাদের অধিকারের প্রশ্নকে অনেক ক্ষেত্রেই স্বীকার করা হয় না। তো আমরা যেটা আমাদের অবস্থান থেকে সবসময় বলেছি যে জাতির শক্তি বিকাশ কিংবা কোনো কোনো বিশেষ ক্ষেত্রে তার অগ্রগতির মধ্যে পার্থক্য থাকতে পারে, অসমতা থাকতে পারে, কিন্তু প্রত্যেক জাতি একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে গড়ে উঠে, তার ভাষা, তার সংস্কৃতি, সেই জনগোষ্ঠীর বিকাশ ইত্যাদি ঘটে এবং সেইটা বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে নানা ধরনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়ে এই বিকাশের প্রক্রিয়াটা ঘটেছে। তো সেদিক থেকে মানে কারো মানে কোনো কোনো মানদণ্ডে আমরা কাউকে হয়তো কোনো কোনো দিক থেকে অধিকতর শক্তিশালী বলতে পারি, কোনো কোনো ক্ষেত্রে তাদের বিকাশ হয়েছে বেশি, অর্থনৈতিক দিকে তারা শক্তিশালী হয়েছে, রাজনৈতিকভাবে শক্তিশালী হয়েছে, প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী হয়েছে, এগুলো হয়তো পার্থক্য কেউ করতে পারেন। কিন্তু কোনো বিশেষ জাতির মানে স্বীকৃতির প্রশ্নে এই উপজাতির ধারণা, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে যে ধারণা, এগুলোকে আমরা ন্যায়সঙ্গত মনে করি না। আমার মনে হয় যে আমাদের এই যে সংবিধানে যে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ জাতি, এখানে বাঙালি জাতির সদস্যরা, কিন্তু বাংলাদেশ কেবল এক জাতির দেশ নয়, এখানে মানে কম বেশি সংখ্যায় আরো প্রায় 70টির মতো জাতির অবস্থান রয়েছে, জনগণের অবস্থান আছে এবং তারা বাংলাদেশেরই নাগরিক, তারা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের যে নিজস্ব ভাষা, সংস্কৃতি, তাদের জীবন যাপনের পদ্ধতি, তাদের দীর্ঘদিন ধরে একটা নির্দিষ্ট এই অঞ্চলে থাকা, এই সব কিছু মিলে তাদের যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটা দেয়া অত্যন্ত জরুরি। সেটাই ন্যায়সঙ্গত হবে, সেটাই মুক্তিযুদ্ধের অঙ্গীকার। আমি একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে দেখুন বাংলাদেশের মধ্যে যে বাঙালি জাতির বসবাস, তারা কিন্তু এবং তার সাথে মানে বাংলাদেশে অন্যান্য জাতির যে সদস্যরা আছেন, সবাই মিলে কিন্তু পাকিস্তানি রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। অনেকেই পাকিস্তান রাষ্ট্রের পক্ষ অবলম্বন করেছেন, সেটা যেমন বাঙালি জাতির মধ্যে অনেক সদস্যরা আছে, তিনি হয়তো অন্যান্য জাতির কেউ থেকেছেন হয়তো, কিন্তু লড়াই যখন বাঙালি জাতির বিরাট সংখ্যায় করেছেন, তেমনি অন্যান্য জাতির সদস্যরা করেছেন। এখন বাঙালি জাতি যখন একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে নিপীড়িত বোধ করেছে, তখন যদি তাকে বলা হতো, তাকে যখন ছোট করা হয়েছে, হেয় করা হয়েছে, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে তাকে নানানভাবে দমন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, শোষণ করা হয়েছে, সেটার বিরুদ্ধে লড়াইটা যেমন ন্যায়সঙ্গত, তেমনি মানে বাংলাদেশ রাষ্ট্র কাঠামোতে যখন প্রবল কিংবা সংখ্যাগরিষ্ঠ জাতির শাসন কাঠামোর মধ্যে আমাদের সংখ্যায় কম জাতির সদস্যরা যখন তাদের নিজেদের ভূমির অধিকার, নিজেদের ভাষার অধিকার, সংস্কৃতির অধিকার, এই জায়গাগুলোতে তারা মনে করছেন যে তারা এখানে তাদের অধিকারগুলো ঠিকঠাক মতো স্বীকৃতি দেওয়া হচ্ছে না, প্রতিষ্ঠা করা হচ্ছে না, অথবা তারা তাদের যে আত্মবিকাশ, সেটার সুযোগ তারা কম পাচ্ছেন, সুযোগের অসমতা ঘটছে, সেক্ষেত্রে সেখানেও কিন্তু তাদের আন্দোলন কিংবা তাদের দাবি দেওয়া ন্যায়সঙ্গত হয়। তো সুতরাং সেই জায়গা থেকে বিশেষভাবে বাংলাদেশ রাষ্ট্র কাঠামোর মধ্যে যারা একটা জাতীয় মুক্তির সংগ্রাম করে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে হয়েছে, সেখানে এটা প্রত্যাশা ছিল যে অন্যান্য জাতির ও সেই রকম মর্যাদা এবং তাদের বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তাবলী রাষ্ট্র তৈরি করবে। সেটা বাংলাদেশে অনেক ক্ষেত্রে যে ব্যত্যয় ঘটেছে, সেটা আমরা শুরু থেকেই দেখব। যেমন এটা পার্বত্য জনগণে কিংবা এই অন্যান্য বাঙালির বাইরে অন্যান্য জাতি সমূহের কে বাঙালি হয়ে যাওয়ার এই আহ্বানটা মোটেই ন্যায়সঙ্গত ছিল না, এটা অত্যন্ত ভুল এবং অন্যায় প্রস্তাব ছিল। এবং সেটা যদি বাঙালিদের কেউ বলতো যে পাঞ্জাবি হয়ে যাও, সেটা যেমন ঠিক অন্যায় ছিল, তেমনি এটাও আমরা মনে করি ন্যায়সঙ্গত ছিল না। কাজেই এখানে তাদের যে ন্যায়সঙ্গত অধিকার, সেই ন্যায়সঙ্গত অধিকার বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে যথাযথ স্বীকৃতি পাওয়া দরকার এবং তাদেরকে বাংলাদেশের নাগরিকের যে মর্যাদা, তাদের নিজস্ব জাতিগত পরিচয়, ভাষাগত পরিচয় এবং তাদের অধিকার সমেতি, সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিশ্রুতি, সেটাই কার্যকর হওয়া দরকার।
সেটা যেভাবে কার্যকর করলে বাংলাদেশের অখণ্ডতা, তার ঐক্য এবং একই সাথে প্রত্যেকের অধিকার বিস্তৃত হয়, সেই রকম রাষ্ট্রনীতির দিকে আমাদের অগ্রসর হওয়া দরকার। প্রাথমিকভাবে আমি এতটুকু বলে আমি কথা শেষ করছি। আপনার কাছে আমার একটুখানি প্রশ্ন ছিল, আপনি বলছেন যে আপনি উপজাতি বলতে চান না, আদিবাসী বলতে চান, এটার কারণ কি? দেখুন, আমি তাদেরকে জাতি বলতে চাই। আদিবাসী বলার ব্যাপারে এখন তারা এসছেন, যেহেতু তাদেরকে পার্বত্য চট্টগ্রাম কিংবা সমতলেও আমাদের যে সমস্ত অন্য জাতির সদস্যরা আছেন, তারা নিজেদেরকে সাধারণভাবে আদিবাসী হিসাবে সম্মিলিত একটা তাদের জায়গা থেকে বলেন। এটা তাদের আন্তর্জাতিকভাবে নানান ধরনের যে অধিকারের কিছু স্বীকৃতি আছে জাতিসংঘ এবং অন্যান্য জায়গায়, সেই সব জায়গা থেকে হয়তো তারা বলেন। কিন্তু আমাদের অবস্থান হচ্ছে যে বাঙালি যেমন একটা জাতি, তেমনি বাংলাদেশের অন্যান্য জাতির সদস্যরাও, তারাও জাতি, এবং তাদের জাতিগত পরিচয়, জাতিগত স্বীকৃতিটা যথার্থ মর্যাদার সাথেই আমাদের স্বীকার করা উচিত। ধন্যবাদ। উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধারণার সাথে আমি একমত নই, এটা অনেক সমস্যাজনক ধারণা। ধন্যবাদ। আমি ইলিয়াস হোসেন আপনার কাছে যেতে চাই যে শান্তি চুক্তির মাধ্যমে শান্তির সুবাতাস বইছে, এরকম একটা রিপোর্ট আমরা পেয়েছি যে শেখ হাসিনা শান্তি চুক্তি করেছে 23 বছর আগে এবং সেটা শান্তির সুবাতাস বইছে এখন। আপনি কি মনে করেন? শান্তির সুবাতাস হিসেবে বইছে না, সেই জন্যই তো আজকে আমি তো আসলে এই বিষয়ে বিশেষজ্ঞ না, আমার জুনিয়র ভাই এগুলো নিয়ে কাজ করেন। তারপরে আমি পলাশ ভাইকে চিনতাম না, আপনার কাছে যেটা শুনলাম যে উনি ওনার যে বললেন সেটাতে বোঝা গেল যে দীর্ঘদিন থেকে কাজ করছেন। আমি আসলে জানতাম না, বা এটা নিয়ে আমার জানার অভাব ছিল। এখন মূল কথা হচ্ছে সেটা হচ্ছে যে শান্তি আছে কি নাই এটা বোঝার জন্য অনেক দূরে যাওয়ার দরকার নেই। এখন আপনারা পত্র পত্রিকায় যেসব আপনারা উদাসীন উদ্গ্রীব, এই কারণেই তো এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। এখন যা আলোচনা হচ্ছে, যা কিছু হচ্ছে, এই সবকিছুই কিন্তু অনেকটা গোড়া থুয়ে তারপরে আগা ধরে টানাটানি করার মতো অবস্থা। ধরুন, যেটাকে শান্তি চুক্তি বলা হয় কথিত, এটা কি আসলে শান্তি চুক্তি? জুনায়েদ ভাই যে কথাটা বলেছেন একেবারে শতভাগ সত্য কথা, যে কে উপজাতি কে কি জাতি এগুলোর সেই দিন এখন নাই। এটা 2021 সালের পৃথিবী। এখানে আপনি কে উপজাতি, কে এই জাতি ওই জাতি, কোটা ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে, এসব তো নাই এখন। এখন আপনাকে সব জায়গায় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে আপনার সব জায়গাতে প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে কারো যেন কোনো অধিকার ক্ষুণ্ণ না হয়, সেটা সে উপজাতি হোক আর ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেন অথবা বিএনপি বলেন, জামায়াত বলেন, যাই বলেন, সবার অধিকারই কিন্তু সমানভাবে থাকা উচিত। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই যে একটা ছিল, কি বলে, ওর নাম হচ্ছে সম্ভবত এশা, একটা মেয়ে ছিল আপনার ওই যে ডাকসু নির্বাচনের সময় বোধহয় একটা মেয়েকে আপনার হেনস্থা করার কারণে ওকে গলার মধ্যে জুতার মালা টালা দিয়ে তারপরে আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশ অপদস্থ করা হয়েছিল। তো সেই মেয়ের ফেসবুক আইডিটা হ্যাক করা হয়েছিল অথবা অন্য নতুন কোন একটা আইডি খোলা হয়েছিল। সেখানে একটা লেখা পড়েছিলাম, সেখানে লেখা ছিল প্রথম পোস্ট সেটা হচ্ছে যে ওই যে নামে তাকে জুতা পরানো হয়েছে এই কারণে মানুষ খুব খুঁজতো তার নাম দিয়ে, তারপরে আইডি চেক করতো। আমিও খুঁজে দেখলাম যে একটা আইডি পেলাম, সেখানে লেখা আছে যে আমার নেত্রীর চাল দেখাবে মুরগি, খাওয়াবে ডাল। এটা হচ্ছে তার পোস্ট। তো এটা দেখে আমার মনে হলো সে কি আসলে নিজে থেকে লিখলো নাকি এই তার ফেসবুক পেজ হ্যাক হলো। পরে জানলাম যে এটা হয়তো ভুয়া কেউ বানিয়েছে। যাই হোক, সেটা ফেক হলেও যে কথাটা বলেছে এই কথাটা কিন্তু সত্য। পৃথিবীতে ধরুন মাওবাদী বলেন, তামিল বলেন, বিভিন্ন দেশে এই ধরনের বিচ্ছিন্নতাবাদী যারা ছিল তাদের সাথে সেই দেশের সরকার ডিল করছে। আমাদের অনুপ চেটিয়াকে বাংলাদেশ ধরে তারপরে ভারতে পাঠিয়েছে। তো সেখানে আপনি পার্বত্য চট্টগ্রামে যদি কেউ বিচ্ছিন্নতাবাদী হিসাবে কাজ করে, কেউ যদি বাংলাদেশের আইনকে করে, আপনি তো তাদের সাথে চুক্তি করতে পারেন না এইভাবে। না, সেই চুক্তি অন্যভাবে হতে পারে, যেভাবে ভারত, যেভাবে শ্রীলঙ্কা, যেভাবে রাশিয়া করেছে, এইসব সব জায়গায় একইভাবে হতে হবে। এখন আপনি যদি নতুন একটা থিওরি বের করেন এবং সেখানে নাম দেন যে শান্তি চুক্তি, সেটা তো হবে না। আমি ছোট করে আপনাদের যে ইয়েগুলো আছে, দর্শকের হয়তো অনেকের জানা নাও থাকতে পারে, সে কারণে আমার এই চুক্তিগুলোর যে ধারা ছিল অনেক আগে পড়েছিলাম, কালকে রাতে আরেকটু চোখ বোলালাম। তো সেখানে খুব স্পর্শকাতর 2-3টা আছে, আমি শুধু 2টা পয়েন্ট করবো। একটা হচ্ছে
এই ধারা 72টা যে ধারা, সেই ধারার মধ্যে একটা ধারাতে বলছে যে এই ধারা প্রণয়ন করা হইবে পার্বত্য জেলা প্রযোজ্য জাতীয় সংসদ বা অন্য কোনো কর্তৃপক্ষ গৃহীত কোনো আইন পরিষদের বিবেচনায় উক্ত জেলার জন্য কষ্টকর হইলে বা উপজাতীয়দের জন্য আপত্তিকর হইলে পরিষদ উহা কষ্টকর বা আপত্তিকর হওয়ার কারণে ব্যক্ত করিয়া আইনটির সংশোধন বা প্রয়োগ শিথিল করিবার জন্য সরকারের নিকট লিখিত আবেদন পেশ করিতে পারিবে এবং সরকার এই আবেদন অনুযায়ী প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে। অর্থাৎ আমাদের সংসদ যদি কোনো আইন পাশ করে, সেই আইন তারা মানবে না। 2 নম্বর স্পর্শকাতর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে 62 নম্বর ধারার উপধারা 1 সংশোধন করিয়া নিম্নোক্তভাবে এক উপধারাটি প্রণয়ন করা হইবে। আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, অর্থাৎ আমাদের সংবিধান বা আমাদের আইনে যাহা কিছুই থাকুক না কেন, পার্বত্য জেলা পুলিশের সাব ইন্সপেক্টর ও তদনীন্ত স্তরের সকল সদস্য প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরিষদ কর্তৃক নিযুক্ত হইবেন। অর্থাৎ সেখানে পুলিশ আপনার তাদের ওইখানে যে পরিষদ গঠন করা হয়েছে, সেই পরিষদের আইন অনুযায়ী তারা করবেন এবং তাদের যে কোনো ধরনের বদলি এবং শাস্তি সেটার দায়িত্ব ওই ওনাদের হাতেই থাকবে। এটা কি বাংলাদেশ নাকি ওইটা আরেকটা দেশ? এটা তো বাংলাদেশ। অতএব এই যে চুক্তি, এই চুক্তির নাম যদি কেউ মনে করে যেটা শান্তি চুক্তি, তাহলে আর কিছু বলার নাই। আপনি কোন চোর, আপনার বাসায় কেউ চুরি করতে এসছে, আপনি তাকে বললেন যে ভাই তুমি আমার সবকিছু চুরি করো না, এই জিনিসগুলো চুরি করতে পারবা, সে মেনে নিবে। কারণ হচ্ছে তার মাথায় থাকবে যে আমাকে অল্প জিনিস চুরি করার যেহেতু সুযোগ দেওয়া হয়েছে, এরপরে আমি আস্তে আস্তে কি কি চুরি করা যায় সেই রাস্তা আমি বের করে নেবো। এবং এখন সেই হচ্ছে সবচাইতে বড় যে বিষয়টা, বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘ মিশনের সবচাইতে বড় সদস্য যোগানদাতা হচ্ছে বাংলাদেশ। সবচেয়ে বেশি যারা দেয় তাদের মধ্যে একটা দেশ। সেই দেশের সেনাবাহিনীকে পার্বত্য চট্টগ্রাম থেকে শান্তি চুক্তির নামে সরিয়ে নেয়ার চুক্তিও সেখানে আছে। এবং সেই অনুযায়ী আমি ইদানিং কালের কথা বলতে পারবো না, সবশেষ হচ্ছে আপনার আমার সামনে একটা পত্রিকা আছে, সেটা হচ্ছে 2016 সালের ফেব্রুয়ারির 10 তারিখের একটা পত্রিকা। তো এখানে বলছেন যে 119টি সেনা ক্যাম্প আপনার প্রত্যাহার করা হয়েছে। 1997 সালের 2রা ডিসেম্বর সম্ভবত চুক্তিটা হয়েছিল। সেই চুক্তির পরে কিন্তু আওয়ামী লীগ পরের 4 বছর তেমন কিছুই করে নাই। তারাও জানে, কিন্তু ওই যে বললাম যে দেখাবে মুরগি খাওয়াবে ডাল, শেখ হাসিনা নিজেও কিন্তু জানে যে এগুলো করা যাবে না। এবং তা না জেনেও তাদের সাথে একটা শুভঙ্করের ফাঁকি টাইপের একটা চুক্তি করা হয়েছে, সেই চুক্তির কোনো বাস্তবায়ন করে নাই। বিএনপি এসে তো সেটাতে হাতই দেয় নাই। এরপরে 2008 সালে এসেছে 9 সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে সৈয়দা সাজেদা চৌধুরীকে নিয়ে আপনার একটা কমিটি গঠন করে, আহ্বায়ক কমিটি, এই চুক্তি বাস্তবায়ন কমিটি হিসাবে। তো সেই তারপরেও কি বাস্তবায়ন হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই দেখছেন। কিন্তু বাস্তবায়নের মধ্যে যেটা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী যখন সারা খাতুন ছিলেন, আমি তখন সাংবাদিকতা করি, বাংলাদেশে ছিলাম, তখন হঠাৎ করেই তারা সেখান থেকে 11টা সেনা ক্যাম্প সরাতে চাইলো এবং সরালো। সেটা প্রথম শুরু করলো এই আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার পরে। এখন সেনাবাহিনী যেখানে পৃথিবীর সবচাইতে অসভ্য আমরা যাদেরকে বলি, যারা এখনো মানে সভ্য সমাজে আসতে পারে না, সেই আফ্রিকাতে তারা শান্তি মিশনে কাজ করছে। বাংলাদেশের এই পার্বত্য চট্টগ্রামে এমন কি অশান্তি হয়ে গেছে যে সেখান থেকে সেনাবাহিনী সরিয়ে তারপরে কাদেরকে সুযোগ দিয়ে সেইখানে আপনার শান্তি চুক্তি করতে চাচ্ছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। মাত্র কয়েকদিন আগে বিজিবি যে কথা বলেছে যে ওইখানে বিচ্ছিন্নতাবাদী অনেক গোষ্ঠীকে ভারত তাদের দেশে নিয়ে তারপরে সেখানে প্রশিক্ষণ দিচ্ছে, এইসব স্পর্শকাতর বিষয়গুলো করতে হবে। আমি জুনায়েদ সাকিব ভাইয়ের ফেসবুক থেকে শুরু করে ওনার সব বক্তব্য ফলো করি, ওনার সব কয়টা দাবির সাথে আমি একমত। কিন্তু আমার কথা হচ্ছে কোন নাগরিককে সুবিধা দেয়া লাগবে, কিন্তু আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব টিকিয়ে রেখে তারপর তাকে সুবিধা দিতে হবে। তাদের উপরে কোনো অত্যাচার হোক সেটাও যেমন আমরা চাই না। এবং তাদের আরেকটা সেটা হচ্ছে যে সেখানে কোনো জমি, আপনি যদি সরকার যদি কোনো জমি লিজ দিতে চায়, সেই জমির খাজনা থেকে শুরু করে যা আছে এগুলো কিন্তু সেই আপনার পরিষদকে দিবে। এটা কিন্তু বাংলাদেশ সরকার নিতে পারবে না। এবং সেখানে যদি বাংলাদেশ কোনো মানুষ, যদি সমতলের কোনো মানুষ যদি সেখানে গিয়ে জমি কিনতে চায় বা কোনো জমি দখল মানে ভোগ করতে চায়, লিজ দিতে চায়, যেভাবেই চায়, তাকে ওই পরিষদের কাছে আগে পারমিশন নিতে হবে। তারা যদি পারমিশন দেয় তারপরে সে জমি কিনতে পারে। এটাই হচ্ছে আমাদের কথিত শান্তি চুক্তি। অতএব এইটাকে যদি কেউ শান্তি চুক্তি বলে তাহলে কিছু বলার নেই। আজকে পদ্মা সেতু নিয়ে যেটা হচ্ছে, যে পদ্মা সেতু বলা হচ্ছে যে নিজেদের অর্থায়নে করা হচ্ছে। সাকিব ভাই, পলাশ ভাই দুজন আমার চাইতে অনেক অভিজ্ঞ মানুষ, ওনারা জানেন যে এই যে টাকা, এই টাকা কি চীনের কাছ থেকে লোন নেওয়া হয় নাই? বিশ্বব্যাংক যেখানে 0.2% থেকে শুরু করে
2.5% পর্যন্ত তারা ইন্টারেস্ট ধার্য করে। সেখানে মানে ওইটা করার কথা ছিল, সেটা যদিও ফাইনালি কোনো ইয়ে হয় নাই। সেখানে সেই লোন এখন কত পার্সেন্টে চীনের কাছ থেকে নিচ্ছে, এবং 35 বছর এই বাংলাদেশের মানুষ সেটা টোল দেবে। এই 35 বছর টোল দেওয়ার পরে যদি মনে করে যে এটা আরো বাড়ানো দরকার, তাহলে বাড়ানো হতে পারে। এখন আপনি টোল দিচ্ছে জনগণ, টাকা আনছেন চীনের কাছ থেকে, তারপরে কম দামের সুদ যেটা, সেটা বিশ্ব। এখানে যে ট্রাইব, ইংরেজিতে যে ট্রাইব শব্দটি আছে, ট্রাইবের যে ডেফিনেশন দেয়া আছে নৃতাত্ত্বিক ভাবে এবং এই যে আইএলও কনভেনশন বা ইউএন চার্টার অনুযায়ী হুবহু তাদের সাথে সেটা মিলে যায়। কিন্তু তারা এখন আদিবাসী হিসেবে দাবি করছে কেন দাবি করছে সেটা আমার মনে হয় সাকিব ভাই এটা একটু বুঝবেন, কারণ সাকিব ভাই এই ধরনের সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন করেন। আমি তার মানে বক্তৃতা যেমন অত্যন্ত মুগ্ধভাবে শুনি সবসময় টেলিভিশনের টক শোতে, তার মঞ্চে যখন বক্তৃতা দেন বিভিন্ন অ্যাক্টিভিজম আমি ফলো করার চেষ্টা করি। আদিবাসী বিষয়ক যে আইএলও কনভেনশন আছে এবং আদিবাসী বিষয়ক যে আন্তর্জাতিক চার্টার করা হয়েছে, এইখানে এমন কিছু রুলস, এমন কিছু আইন, এমন কিছু স্কোপ দেয়া আছে যেখানে সাম্রাজ্যবাদী শক্তিগুলো ওই দেশের আভ্যন্তরীণ বিষয়ে, এই ইস্যুকে ধরে ওই দেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করতে পারে। তো এই যে স্কোপের কারণে, এই সুযোগটা দেওয়ার কারণে তারা পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক যে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, এখানে একটা ক্রাউন কলোনি সৃষ্টি করার জন্য যে ব্রিটিশ পলিসি দীর্ঘদিন ধরে ছিল, সেটাকে বাস্তবায়ন করার জন্য যে আদিবাসী টার্মসটা আমাদের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঘাড়ে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন প্রলোভনের কারণে। এক, দুই হলো আদিবাসী বিষয় নিয়ে তারা যখন নিজেদেরকে পরিচয় দেয়, আদিবাসী বিষয়ে আমরা জানি ইন্টারন্যাশনালি অনেক লোন, অনেক মানে এইড সহায়তা দেয়া হয়। তো আদিবাসী বিষয়ক টার্মস দেয়া হলে আমি খোলামেলা বলি, আমি যেহেতু আদিবাসী বিষয়ে কাজ করি, গবেষণা করি, আমার প্রতিষ্ঠানকে একটা প্রতিষ্ঠান আমাকে কিছুদিন মানে আজ থেকে 3-4 বছর আগে বললেন যে আমরা আপনাকে হেল্প করতে চাই, কিভাবে আপনি এরকম একটা প্রজেক্ট করেন আদিবাসীদের জন্য, এই প্রজেক্ট। আমি বললাম যে ওরা তো আদিবাসী না, আমি আদিবাসী বিষয় তো বলতে পারবো না, তারা তো আদিবাসী না। বলে যে আদিবাসী না লিখলে আমি আপনাকে এই লোনটা দিতে, মানে এইটা দিতে পারবো না। তো আসলে বিষয়টা কিন্তু এরকম যে আদিবাসী বললে অনেক সহায়তা পাওয়া যায়, কাজেই তাদেরকে আদিবাসী বলা হচ্ছে। হ্যাঁ, বা তারা আদিবাসী বললে এই সহায়তাগুলো, ইন্টারন্যাশনাল এই এইড গুলো তারা পেতে পারে। এটা হলো আরো একটা কারণ। এরকম অনেকগুলো কারণ আছে। আর যে পয়েন্টগুলোর কথা বললাম সেটা একটা বড় কারণ, যে আদিবাসী বললে তারা তাদের সেলফ ডিটারমিনেশন করতে পারবে, তারা কোন দেশের সাথে থাকবে, কোন জাতির সাথে থাকবে সেটা তারা নিজেরা নির্ধারণ করবে, তাদের নিজস্ব ভূমি অধিকার থাকবে, তারা তাদের ভূমি আইন থাকবে, মানে সবকিছু। এবং এই যে 1900 সালের শাসন বিধি যেটা বলা হচ্ছে, এটাতে বলা হয়েছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক্সক্লুডেড এরিয়া, তো মানে বহির্ভূত এলাকা, এটা পরিষ্কার ভাবে বলা আছে। তো আমার সংবিধানের ভিতরে তো এই ফেডারেল সিস্টেম না যে আমি এইভাবে এটা বলতে পারি। তো এই যে বিষয়গুলো, এই কারণে কিন্তু আদিবাসীর বিষয়টা এসেছে। আর আমাদের পাঠক যে প্রশ্নটা করেছেন, আপনারা উনি বলেছেন যে এ সত্য, গতকাল বাঘাইছড়িতে দিনের বেলায় হঠাৎ করে পার্বত্য চট্টগ্রামের 2টা গ্রুপ আপনার বন্দুক যুদ্ধে লেগে গেল, এবং সেখানে প্রায় 2.5 ঘন্টা ব্যাপী বন্দুক যুদ্ধ হয়েছে এবং প্রায় 700 থেকে 800 রাউন্ড গুলি বিনিময় হয়েছে। আমরা কিছু হতাহতের কথা শুনেছি, কিন্তু পরবর্তীতে নিরাপত্তা বাহিনী ওখানে গিয়ে আপনার কোনো মানে লাশ বা কোনো কিছু খুঁজে পায়নি, যেহেতু দুর্গম এরিয়া, অনেক সময় তারা তাদের নিজেদের ভিতরে যদি কেউ হতাহত হয় তারা লাশ মানে গায়েব করে ফেলে বা গোপন করে ফেলে। কিন্তু এটা কালকের বিষয় না, এটা প্রায় প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে। সাকিব ভাই বোধহয় জানেন, আমি তারপর স্মরণ করে দিচ্ছি, অতি সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে রকেট লঞ্চারের মতো অস্ত্র ঢোকানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামে মর্টারের মতো অস্ত্র ঢোকানো হয়েছে। এগুলো কি চাঁদাবাজির জন্য? কাউকে হত্যা করার, সাধারণ কোনো মানুষকে হত্যা করার জন্য রকেট লঞ্চার বা গ্রেনেড বা এই অস্ত্রগুলো ঢোকানো হয়? এটা কিন্তু ঢোকানো হয় না। আজকে যে বিজিবি প্রধান বললেন যে মিজোরামে এদেরকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে, উনি অত্যন্ত একটা দেশের কাছে যখন অভিযোগ করা হয়, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কিন্তু অভিযোগ করা হয় না। সুনির্দিষ্ট প্রমাণ নিয়েই কিন্তু বিজিবি প্রধান একেবারে কোথায় কোথায় ক্যাম্প আছে সেটা সুনির্দিষ্টভাবে তাদেরকে, আমরা জানি বিএসএফ প্রধানকে বলে দিয়েছেন যে অমুক জায়গায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং অস্ত্র তাদেরকে কারা দিচ্ছে, সেই সব বিষয়গুলো পরিষ্কার ভাষায় বলা হয়েছে। আজকে কেন তাদেরকে নিয়ে এই প্রশ্নটা এসছে? কারণ তারা, আপনি জানেন যে তারা এই পার্বত্য চট্টগ্রামকে একটা স্বাধীন জুম্বোল্যান্ড করতে চায়, এবং জুম্বোল্যান্ডের জন্য তারা নাম দিয়েছে রিপাবলিক অফ জুম্বোল্যান্ড।
তারা এটার একটা আলাদা সেনাবাহিনী করেছে, যেটা জুম্বো লিবারেশন আর্মি, তারা এটার একটা পতাকা করেছে, তারা এটার জাতীয় সঙ্গীত করেছে, তারা এটার রেডিও স্টেশন করেছে, তারা এটার মুদ্রা করেছে, এবং সেই সমস্ত ছবিগুলো দিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউয়াসলি প্রচারণা চালাচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম আলাদা হয়েছে, যদি ইস্ট তিমুর আলাদা হতে পারে, যদি সাউথ সুদান আলাদা হতে পারে, আমরা কেন পারবো না, এই প্রচারণা চালাচ্ছে। এবং এবং আপনি যদি এই চাকমা, মারমা এই ধরনের আইডি দিয়ে বা জুম্মো, আপনি সাকিব ভাইকে আমি এখনই বলছি, বা আপনি যদি স্ক্রিন শেয়ারের সুযোগ দেন, আমি আপনাকে দেখাতে পারি, জুম্মো লিগে মানে ফেসবুক আইডি দেন, অসংখ্য অস্ত্র নিয়ে, মানে তারা বিভিন্ন আইডি খুলে খুলে তারা এই ভয়ঙ্কর অস্ত্র দিয়ে তারা এই প্রচারণাগুলো চালাচ্ছে। তো যেখানে এই ধরনের প্রচারণাগুলো হয়, সেখানে সরকারকে কি করতে হবে? সরকার অবশ্যই রাষ্ট্রের নিরাপত্তার কথা ভাবতে হবে, যেটা আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছে যে আমাকে চুক্তি অবশ্যই করতে হবে, কিন্তু বা একটা কোনো একটা জাতিকে বা সুবিধা দিতে চাইলে সুবিধা দিতে হবে, কিন্তু রাষ্ট্রের নিরাপত্তাকে, রাষ্ট্রের অখণ্ডতাকে, রাষ্ট্রের সংহতিকে ক্ষতিগ্রস্ত করে না, রাষ্ট্রের কর্তৃত্বকে ক্ষতিগ্রস্ত করে না। তো সে কারণে যেহেতু ওই অঞ্চলের কিছু মানুষ, সবাই না, আমি আবার বলি, অল্প কিছু মানুষ যারা জেএসএস, ইউপিডিএফ, জেএসএস সংস্কার বা গণতান্ত্রিক এই ধরনের সশস্ত্র সংগঠনগুলো আসছে, সেই সংগঠনগুলো ভিতরে তারা এই যে সশস্ত্র আন্দোলন করছে, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে, চাঁদাবাজির জন্য, যে কথাটা আমাদের মানে পাঠক বলেছে, চাঁদাবাজির জন্য তারা কি করছে, সাকিব ভাই জানেন কিনা জানি না, এটা আমার মনে হয় সাকিব ভাই যে প্রশ্নগুলো আজকে করেছেন, যে আমি সাকিব ভাইকে খুব রিকোয়েস্ট করবো যে আপনার যদি কখনো সন্তু লারমার সাথে দেখা হয়, তাকে একটা প্রশ্ন করবেন যে আপনি কেন এখনো জাতীয় পরিচয় পত্র গ্রহণ করেননি, আপনি কেন আমাদের 16ই ডিসেম্বর পালন করেন না, বিজয় দিবস পালন করেন না, আপনি কেন আমাদের 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করেন না, আপনি আমাদের মানে ভাষার অধিকারের কথা বলেন, আপনি কেন 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে যান না, এইগুলো কেন? তাহলে তিনি যে মানে রাষ্ট্রীয় আনুগত্য কোথায় পোষণ করলেন? তিনি নিজে এখন বলছেন যে না, আমরা সব অস্ত্র জমা দিই নাই। তো সব অস্ত্র যদি তারা জমাই না দেয়, তাহলে সরকার কি করে সব সেনাবাহিনী প্রত্যাহার করবে, তাই না? এই বিষয়গুলো এখন আমার মনে হয় যে এই প্রশ্নগুলো করা দরকার। এই প্রশ্নগুলো না করলে এই আপনি যে আলোচনা করছেন, মাঝে মাঝে এর আগে একটা আলোচনা করেছেন, এই ধরনের আলোচনার মধ্য দিয়ে কিন্তু এই বিষয়গুলো উঠে আসবে। হ্যাঁ, আমি এই বিষয়টুকু এই পর্যন্ত বলতে চাই আলোচনার প্রথম পর্যায়ে, যে আমাদের মনে হয় এই আলোচনাগুলো আমাদের ওইখানে দেখা উচিত, যে পার্বত্য চট্টগ্রামে আজকে এই যে কালকে যে হলো, মানে 700 রাউন্ড গুলি বিনিময় হলো, এই গুলি বিনিময়ের কারণ কি? কারণ আধিপত্য বিস্তার। আমি একটা মিনিট আমি শেষ করছি। দুই পক্ষের আধিপত্য বিস্তার। এই আধিপত্য বিস্তার কি? যেই সংগঠন যেখানে আধিপত্য বিস্তার করে, সে সেখান থেকে চাঁদা তুলে, চাঁদা কাঠের উপর থেকে তুলে, ডিম বেচলে চাঁদা দিতে হয়, কাঠ বেচলে চাঁদা দিতে হয়, মাছ বেচলে চাঁদা দিতে হয়, ধান চাষ করলে চাঁদা দিতে হয়, প্রত্যেকটা ওখানকার সার্ভিস হোল্ডারকে তার বেতনের 5% চাঁদা দিতে হয়। সেখানে চাঁদা না দিয়ে, এবং বছরে 400 কোটি টাকা পাহাড় থেকে চাঁদা তোলা হয় এইভাবে। হ্যাঁ, প্রত্যেকটা চাষের উপরে, প্রত্যেকটা ফসলের উপরে, তরমুজের উপরে, কলার উপরে, বাঙ্গির উপরে, বাদামের উপরে, প্রত্যেকটা জায়গা থেকে এভাবে চাঁদা দেওয়া হয়, চাঁদা তোলা হয়। এইভাবে চাঁদা তুলে মানুষের ওখানে কিন্তু জীবন একটা বিভীষিকাময় জনপদ, ওই যে এই চাঁদার জায়গা দখলের জন্যই কিন্তু এই লড়াইগুলো হয়। এই লড়াইগুলো কিন্তু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন না। এই লড়াইগুলো, এই যে কালকে যে লড়াইটা হয়েছে বা এই নিয়মিত যে লড়াইটা হচ্ছে, এটা স্বাধীনতার আন্দোলন না, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন না, এটা চাঁদার মানে অঞ্চল দখলের, আধিপত্য বিস্তারের লড়াই। ধন্যবাদ পলাশ ভাই আপনাকে। আমি জুনাইদ স্যারকে আপনার কাছে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? পার্বত্য চট্টগ্রাম আসলে দেশের বাইরের কোনো অংশ নয়, তারপরে আমরা দেখি যে সেখানে আইন শৃঙ্খলা যেভাবে থাকা উচিত বা শাসন ব্যবস্থা যেভাবে থাকা উচিত সেভাবে নেই। আসলে এটা মূল কারণ কি বলে আপনি মনে করেন জুনাইদ স্যার? দেখুন, আমি প্রথমেই বলেছি যে আমাদের অবস্থানটা হচ্ছে যে আমরা বাংলাদেশের প্রত্যেক জাতি যারা আছেন, তাদের যে জনগোষ্ঠী, তাদের যে জাতীয় পরিচয়, তাদের যে নিজস্ব ভাষা, সংস্কৃতি, তাদের জীবনযাপনের যে অধিকার, সে অধিকারের স্বীকৃতি, এটা রাষ্ট্রীয়ভাবে যখন নিশ্চিত হয়, তখন সেই রাষ্ট্রের মধ্যেই তারা তাদের বিকাশের সব মানে সম্ভাবনা দেখেন, কিংবা সেই বিকাশের চেষ্টাও তারা করেন। এখন যেটা হচ্ছে যে ধরেন, আপনি যদি বলেন যে সুবিধা দিতে চাওয়া, সুবিধা আর অধিকার কিন্তু এক জিনিস নয়।
মানে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার প্রশ্ন এখানে নয়, তাদের অধিকার দেওয়ার প্রশ্ন। অধিকারের প্রশ্ন যখন কোনোভাবে কেউ যদি মনে করে যে লঙ্ঘিত হচ্ছে কিংবা অধিকার আমি পাচ্ছি না, তখন তার দিক থেকে তার অধিকারের জন্য তার একটা তৎপরতা থাকে, চেষ্টা থাকে। তো এখন ধরুন আমি যে উদাহরণটা টেনেছি যে পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে বাঙালি জাতি মনে করেছে তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তারা লড়াই করেছে। বাংলাদেশ রাষ্ট্র সেই অভিজ্ঞতা থেকে আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রের মধ্যে আমাদের এই বাঙালি বাইরেও যে অন্য জাতিরা আছে, এখন ধরুন সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘিষ্ঠের মধ্যে সব জুনাইদ স্যার কি আপনাকে শোনা যাচ্ছে না? সাকিব ভাই আপনাকে শোনা যাচ্ছে না? আমাকে কি এখন শোনা যাচ্ছে? এখন ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে অধিকার আর সুবিধা এক জিনিস না, মানে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার তো প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে অধিকারটা নিশ্চিত করা। তাহলে বাংলাদেশ শোনা যাচ্ছে এখন? আমাকে কি শোনা যাচ্ছে? যে শোনা যাচ্ছে, আপনাকে আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি আপনাদের মাইক্রোফোনটা অফ রাখলে আমি আমার কথাটা হয়তো ভালোভাবে শোনা যাবে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে অধিকার এবং সুবিধা এক জিনিস না, কাউকে বিশেষ সুবিধা দেওয়ার প্রশ্ন নাই, প্রশ্ন হচ্ছে প্রত্যেকের অধিকারটা নিশ্চিত করা। তো যেটা আমরা বাংলাদেশ রাষ্ট্র কাঠামোর মধ্যে এই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হলো, কায়েম হলো, সেই রাষ্ট্রের যে নিজস্ব অভিজ্ঞতা, লড়াইয়ের একটা অভিজ্ঞতা থাকে না, সেই অভিজ্ঞতা থেকেই এই জায়গাটা দরকার ছিল যে বাংলাদেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ জনগণ এখানে বাঙালি জাতির, অন্য জাতির যে জনগোষ্ঠী এখানে আছে তারা সংখ্যা এতই আবার কম যে তাদের একটা নিরাপত্তাহীনতার জায়গা তৈরি হতে পারে। সেই তৈরি হওয়ার ক্ষেত্রে আশ্বস্ত করার জায়গাটা কিন্তু সংখ্যাগরিষ্ঠ জাতি, তারাই যেহেতু রাষ্ট্র পরিচালনার এবং দেশ পরিচালনার প্রধান জায়গাগুলোতে আছেন, তাদের এটা একটা গুরুত্বপূর্ণ দায় যে কিভাবে আমাদের এখানে অন্যান্য জাতির সংখ্যালঘু সদস্যরা তারা এখানে নিরাপত্তা বোধ করবেন, তারা নাগরিক হিসেবে তাদের মর্যাদা থাকবে এবং তারা মনে করবেন যে এই রাষ্ট্রের মধ্যেই তাদের বিকাশ সম্ভব। এবং এই আস্থা যখন পরিষ্কারভাবে থাকবে তখন কিন্তু সেখানে বাড়তি কোনো টেনশন তৈরি হওয়া যে না এখানে একটা মানে বহু জাতি কিন্তু রাষ্ট্রের মধ্যে থাকে। ভারত কিন্তু একটা বহুজাতির দেশ, পৃথিবীতে এরকম বহু দেশ আছে যেগুলো বহুজাতির দেশ। অর্থাৎ বহুজাতির দেশ হলেই যে সবাই আলাদা আলাদা হয়ে যেতে চায় তা কিন্তু নয়। যখন একটা জাতির জনগোষ্ঠী মনে করে যে এই রাষ্ট্র কাঠামোর মধ্যে আমাদের বিকাশ সম্ভব, সেই ক্ষেত্রে তখন তারা সেই রাষ্ট্র কাঠামোর মধ্যে নিজেদের থাকে এবং তাদের বিকাশ ঘটায়। ফলে যেখানে যেটা দরকার সেটা হচ্ছে এই আস্থার জায়গাটা তৈরি করা। আমি মনে করি যে সংখ্যাগরিষ্ঠ বাঙালি জাতি, বিপুল সংখ্যাগরিষ্ঠ, মানে এটা কোনো তুলনাই হয় না যে এত মানে সংখ্যার দিক থেকে এই বাঙালির বাইরে অন্য জাতির সদস্যরা এতটাই কম, এবং এটা আমাদের দেশের জন্য একটা বড় সাংস্কৃতিক বৈচিত্র্য মানে আছে আমাদের এখানে। এই বাস্তবতাকে আমরা আরো আরো বড় করে আমাদের সামনে তুলতে পারতাম, যেটা আমাদের দেশের জন্য একটা মানে কি বলা যায় অত্যন্ত মানে ভালো ব্যাপার হতে পারতো। সেখানে আমরা সেই জায়গাগুলোতে অনেক ব্যত্যয় আমি বলেছি যে শুরু থেকে আমাদের মধ্যে ছিল। এখন সেটার ফলে যখন টেনশন তৈরি হচ্ছে, সেই টেনশনের মধ্যে এখন সেটাকে আপনি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলতে পারেন, অথবা ভূ রাজনীতিতে আমরা দেখেছি যে কিভাবে বিভিন্ন দেশের এই যে যখন জাতিগত ভাবে কোনো একটা জনগোষ্ঠী তারা যখন নিপীড়িত বোধ করে, তারা তাদের প্রতিবাদগুলো যখন করে, তখন অন্যান্য দেশ সেইগুলোকে কাজে লাগানোর চেষ্টা করে এবং সেখানে এক ধরনের বিচ্ছিন্নতাবাদের জায়গা তৈরি করে। এবং তারা সেগুলোকে এখন বাংলাদেশ সহ যে আমরা ভূ রাজনৈতিক অবস্থানের মধ্যে আছি, এখানে নানা ধরনের খেলাধুলা এগুলো থাকে। সেই খেলাধুলাকে আমরা দূর করব কিভাবে? আমরা আমাদের সার্বভৌমত্ব, আমাদের অখণ্ডতা, সেটা যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদের রাষ্ট্রের কাঠামোর মধ্যে আমাদের যে জনগোষ্ঠীগুলো আছে, বিভিন্ন জাতির মানে জনগোষ্ঠী, তাদের প্রত্যেকেরই অধিকারের জায়গাগুলো নিশ্চিত করতে হবে। সেটা যদি নিশ্চিত হয় তাহলে আদিবাসী হিসেবে যে যাদের বিশেষভাবে যে জনগোষ্ঠীগুলোর জন্য কতগুলো সুনির্দিষ্ট অধিকার নিশ্চিত করা হয়েছে জাতিসংঘের কতগুলো চার্টারের মাধ্যমে, সেটাকে হ্যাঁ এটা ঠিকই যে নানা ধরনের সেগুলো ভূ রাজনীতির নানা ধরনের শিকারে পরিণত হয়। এখন এখানে আমরা যদি কেউ যদি তার অধিকার না পায়, তখন তারা মনে করবে যে আচ্ছা আমার অধিকার নিশ্চিত করার জন্য আমাদের এই কাঠামোর মধ্যে আমরা
আমাদের সবকিছু পূরণ হচ্ছে না, তাহলে আমরা আন্তর্জাতিকভাবে কোনো সহযোগিতা পাই কিনা। ফলে আমি বলেছি যে আদিবাসীদের দাবিটা তাদের দিক থেকে আসছে, কিন্তু আমরা যেটা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের অখণ্ডতা নিশ্চিত করার জন্য বাংলাদেশে এই প্রত্যেকটি বাঙালির বাইরে যে জাতিসমূহ, তাদের মর্যাদা, তাদের পরিচয়, তাদের ভাষা ইত্যাদির ভিত্তিতে তাদের স্বীকৃতি যদি আমরা দেই, তাদের আত্মবিকাশের সমস্ত সুযোগের সমতা যদি আমরা সৃষ্টি করি, তাহলে তাদের মধ্যে যারা এই বিচ্ছিন্নতাবাদের জন্ম দিতে চায় অথবা যারা এইটাকে নিয়ে ভূ রাজনীতির অংশ হিসেবে খেলতে চায়, সেটা আসলে তখন খুব বেশি কার্যকর হবে না, সেটাকে আমরা মানে সেটাকে মোকাবেলা করা সম্ভব হবে। এখন ধরুন বাংলাদেশে কতগুলো ঘটনা ঘটছে। একটা হচ্ছে যে বাংলাদেশের ভেতরেই, দেশের যদি আমরা পার্বত্য চট্টগ্রাম বাদ দিয়ে সমতলের জায়গাটা দেখি, এখানেও এই যে ইপিজেড কিংবা স্পেশাল ইকোনমিক জোনের নামে অনেক কৃষিভূমি দখল করা হচ্ছে। সেখানে যেমন ওইখানে অন্য ধরনের জাতির পেশার মানুষ, চা শ্রমিকরা, তারপরে অন্যান্য শ্রমজীবী মানুষ কিংবা সাধারণভাবে একেবারে বাঙালি, তারাও কিন্তু নানা ধরনের ভূমি থেকে উচ্ছেদ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। যখন ফুলবাড়িতে কয়লা খনি করে 6টা থানার লক্ষ লক্ষ মানুষ মানে সেখানে উচ্ছেদ হওয়ার সম্ভাবনা তৈরি হলো, তারা কিন্তু বড় আকারে আন্দোলন করে 2006 সালে এই যে কয়লা খনি প্রকল্পের বিরুদ্ধে প্রতিরোধ করেছেন। তো এই প্রতিরোধের জায়গাগুলো, অর্থাৎ যেখান থেকে আমাদের ভূমি কম, ফলে এখানে মানুষের যে ভূমির প্রতি যে তাদের যে অধিকার, সেখানে যদি সেটা রাষ্ট্র কিংবা অর্থনৈতিক উন্নয়নের নামে, উন্নয়ন তো সবার জন্য একই অভিজ্ঞতা তৈরি করে না। আপনি উন্নয়নের কথা বলছেন, কিন্তু উন্নয়ন যেখানে করতে যাচ্ছেন সেখানকার জনগোষ্ঠীর জন্য সেটা একই রকম অভিজ্ঞতা নিয়ে আসে না, সেখানে তাদের জন্য এটা উচ্ছেদের অভিজ্ঞতা হতে পারে। সেটা যেমন মানে ফুলবাড়িতে হয়েছিল দিনাজপুরের এই অংশে, এবং সেইখানে আমরা আন্দোলন দেখেছি। এখন ধরুন সুন্দরবন ধ্বংস করে সেখান থেকেও কিন্তু একটা কয়লা খনির যে প্রকল্প করা হচ্ছে ভারতের স্বার্থে, সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও একটা আন্দোলনের জায়গা আছে। ফলে উন্নয়নের যে এই যে বিভিন্ন রকম অভিজ্ঞতা বিভিন্ন জনগোষ্ঠীর হয়, পার্বত্য চট্টগ্রামে এই ধরনের অভিজ্ঞতা আছে যে উন্নয়নের প্রকল্পের নামে কিন্তু সেখানে অনেক ধরনের উচ্ছেদের জায়গা, সম্ভাবনা কিংবা হুমকি সৃষ্টি হচ্ছে অনেকের জন্য। ফলে তারা ন্যায়সঙ্গতভাবে তাদের বাঁচার অধিকার অথবা তাদের নিজেদের ভূমির জন্য লড়াই করছেন। এখন পার্বত্য চট্টগ্রামের মানুষ তো পার্বত্য চট্টগ্রামের নিজস্ব জীবনধারার সাথে চলে, তারা ওখানে জুম চাষ করেন, তারা যেভাবে তাদের এই দীর্ঘকাল ধরে তাদের একটা জীবন অভ্যাস, তাদের খাদ্যাভ্যাস, তাদের সংস্কৃতি, মানে জীবন যাপনের পদ্ধতি, সেটা সমতলের সকলের সাথে মেলে না। ফলে সেই বিশেষ বৈশিষ্ট্যের জন্য যে বিশেষ মানে তাদের যে ব্যবস্থাবলী নেওয়া দরকার ছিল রাষ্ট্রের দিক থেকে, এবং সেই ক্ষেত্রে তাদের যে ভূমির অধিকারের ক্ষেত্রে, অর্থাৎ তাদের চাষবাস, তাদের জীবনযাপন পদ্ধতিকে অটুট রাখার জন্য যে ধরনের রাষ্ট্রের দিক থেকে উদ্যোগ দরকার ছিল, সেই ব্যত্যয়গুলো কিন্তু ঘটেছে। ঘটার ফলে কিন্তু পার্বত্য চট্টগ্রামের মানুষ ক্রমাগত মনে করছেন যে তারা তাদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এবং তারা এখানে অসহায় হয়ে পড়ছেন। ফলে সেটাকে কেন্দ্র করে অনেক ধরনের রাজনৈতিক তৎপরতা আছে। এখন যে রাজনৈতিক তৎপরতা তাদের নাগরিকদের অধিকারের কথা বলবে, সেই রাজনৈতিক তৎপরতাকে নিশ্চয়ই আমরা সমর্থন করব। যে রাজনৈতিক তৎপরতা চাঁদাবাজি করবে, প্রভাব বিস্তার করে দখলদারিত্ব করবে, মারামারি করবে, খুনোখুনি করবে অথবা বিচ্ছিন্নতাবাদের দিকে যাবে, সেই রকম তৎপরতার নিশ্চয়ই আমরা মানে আমরা সমর্থন যোগাবো না। কিন্তু যেটা হচ্ছে যে বাংলাদেশে সারা দেশেই কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তায়ন এমন প্রবল রূপ নিয়েছে যে এই দখলদারিত্ব এবং এই ধরনের চাঁদাবাজি, এটা কিন্তু সব ঘটছে। আগে যেমন আমরা চাঁদাবাজির প্রভাব বিস্তারের প্রতিদ্বন্দ্বিতা দেখতাম, দুই দলের মারামারি দেখতাম, এখন যেহেতু একটা প্রবল স্বৈরতান্ত্রিক শাসন কায়েম হয়েছে এবং একটা মানে সমস্ত একটা দলের পুরো রাষ্ট্র যন্ত্রকে একটা দল নিজের স্বার্থে ব্যবহার করতে সক্ষম হচ্ছে এবং তারাই সর্বত্র তাদের দখল কায়েম রেখেছে। এখন আমরা একতরফা চাঁদাবাজি দেখি, ফলে মারামারি দেখি না বলে আমরা ধরে নিচ্ছি হচ্ছে যে সমতলে বোধহয় কোনো চাঁদাবাজি হচ্ছে না। সমতলে চাঁদাবাজি হচ্ছে, অস্ত্রের ঝনঝনানি সবই আছে সেখানে, খুন, ধর্ষণ, হত্যাকাণ্ড, গুম খুন, সব ধরনের রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় মানে অর্থাৎ বেসরকারি বাহিনী সবাই মিলে সেটা করছেন। পার্বত্য চট্টগ্রামে সেখানে যে ধরনের রাজনৈতিক তৎপরতা চলছে, তারা একটা অভ্যন্তরীণ কোন্দলের মধ্যে ঢুকে পড়েছে। সেই ক্ষেত্রে তারা নিজেরা যেমন এর জন্য দায় আছে, বাইরে থেকে নানান রকম ইন্ধন আছে। এই সব বিষয়গুলো সমাধান করার রাস্তাটা কি? সমাধানের রাস্তা কেবলমাত্র কি দমনপীড়ন, কেবলমাত্র সামরিক বাহিনীর উপস্থিতি? আমার মনে হয় যে এই পথটা দুনিয়ার বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে খুব কার্যকর অভিজ্ঞতা হিসেবে দেখা যায়নি। আজকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে যখন উৎখাত করা হচ্ছে, আমরা কিন্তু সেই রোহিঙ্গা জনগোষ্ঠীর সেখানে নাগরিক অধিকারের পক্ষে কাজ মানে কথা বলছি। সেই মানে প্রত্যেকটা বাংলাদেশের মানে বাংলাদেশ সেক্ষেত্রে একটা ভিন্ন জায়গায়, নৈতিক জায়গায় দাঁড়াতে পারে যখন বাংলাদেশের অভ্যন্তরের কোনো জনগোষ্ঠী, কোনো জাতির অধিকারের ক্ষেত্রে আমরা যাতে কোনো রকম ব্যত্যয় না ঘটাই। সেই ব্যত্যয় যদি না ঘটানোর ক্ষেত্রে আমরা তৈরি করতে পারি,
তাহলে সেখানে সামরিক সমাধানের পথটা তুলনামূলকভাবে কমে আসবে। বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের সুরক্ষা করা। সেটার জন্য তারা যে প্রয়োজনীয় উদ্যোগ সারা দেশের সীমান্ত থেকে শুরু করে অভ্যন্তরীণ ভাবে যেটা সেটা তারা করবেন। কিন্তু যদি আমরা মনে করি একটা জনগোষ্ঠীর অধিকারের আন্দোলনকে কেবল সামরিকভাবে আমরা সমাধান করব দমন-পীড়নের মাধ্যমে, সেটা যেমন আমরা আমাদের দেশের ভিতরে সমতলে লড়াই করছি না, যে আজকে রাষ্ট্রের আমাদের বাহিনীগুলোকে একটা দল কাজে লাগিয়ে নাগরিকদের অধিকার হরণ করছে, তেমনি সেইখানে পার্বত্য চট্টগ্রামের জনগণকে তো আমাদের মানুষ হিসেবে দেখতে হবে। বাঙালি হিসেবে আপনি একটা স্বার্থ দেখছেন, বাঙালিদের স্বার্থ যেমন সেখানে দেখা দরকার, তেমনি পার্বত্য চট্টগ্রামের মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করে আপনি দেখলে তাদেরকে কিন্তু আপনি সন্তুষ্ট করতে পারবেন না। তাদের মধ্যে তখন মানে একটা কি বলে যে ক্ষুব্ধতা, তাদের ক্ষোভ জন্ম নেবে, সেই ক্ষোভ রাজনৈতিক সংগ্রামের জন্ম দিবে। এটা সারা দুনিয়ার অভিজ্ঞতা। সেই দিক থেকে আমার মনে হয় যে এই ক্ষোভ প্রশমনের পরিষ্কার রাস্তা হচ্ছে যে তাদের অধিকারগুলোর একটা এই রাষ্ট্র কাঠামোর মধ্যে তার সুনিশ্চিতি। শান্তি চুক্তির করা হয়েছে শান্তির নামে, কিন্তু আমরা শান্তি চুক্তি যখন করা হয়েছে তখনও বলেছি এই শান্তি চুক্তিতে যে বিধানাবলী করা হয়েছে তার মধ্য দিয়ে আসলে পার্বত্য চট্টগ্রামের জন্য জনগণের যে প্রকৃত দাবিগুলো সেইগুলোর আসলে কোনো মিট আপ করা হয়নি। সেইগুলোর ব্যবস্থা এই ধরনের শান্তি চুক্তিতে মানে কি বলে না করেও আমার মনে হয় যে সাংবিধানিক ভাবে করা যায়। আর আমাদের সংবিধানের একটা ক্লজই আছে যে জাতীয় বিভিন্ন জাতির যে মুক্তির সংগ্রাম, অধিকারের সংগ্রাম, তার প্রতি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ রাষ্ট্র তাকে সমর্থন করবে, সেটা আন্তর্জাতিকভাবে যেমন তেমনি অভ্যন্তরীণ ভাবে। তো সেই যে স্পিরিট, এটা তো ৭১ সালের মুক্তি সংগ্রামের ভেতর থেকে এসছে, সেই স্পিরিটটা আমাদের রক্ষা করা দরকার। কায়েমি স্বার্থের কারণে যাতে আমরা এই স্পিরিটের ক্ষতিগ্রস্ত না হই। বাংলাদেশের যারা শাসক তারা বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করছেন, ৯০ ভাগ ৯৫ ভাগ ৯৯ ভাগ মানুষের তাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। ফলে বাংলাদেশের শাসকরা পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের জনগণের খুব স্বার্থ রক্ষা করে ফেলছেন। এইটা যদি বলেন যে না, যারা এই মানে ৯৯ ভাগ মানুষ, ৯৯ আরো ভাগ মানুষের অধিকার মূল ভূখণ্ডে যেখানে রক্ষা করছে না, তারা পার্বত্য চট্টগ্রামে আমাদের শাসক শ্রেণী পাহাড়ি জনগণের কিংবা অন্যান্য জাতির অধিকার খুব সুরক্ষা দিচ্ছেন, তারা এমনি এমনি কেবল বিচ্ছিন্নতাবাদী হয়ে যাচ্ছে কিংবা নানা ধরনের আন্দোলন করছে, সেটা আসলে আমার মনে হয় খুব সঠিক হবে না। আমি আবারও বলি, বাংলাদেশ রাষ্ট্রের অখণ্ডতা, সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের রাষ্ট্রের কর্তব্য, এবং সেটা নিশ্চিত হবে যদি বাংলাদেশের সমস্ত জনগণের নাগরিকের মর্যাদা, তাদের অধিকার আমরা শাসনতান্ত্রিক ভাবে এবং আমাদের আইন বাস্তবায়নের মধ্যে দিয়ে যদি আমরা সেটা নিশ্চিত করতে পারি, তাহলে সেটা হবে না, মানে সেই জায়গাটা আমরা অটুট রক্ষা করতে পারবো। ফলে কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন কিংবা এমন কোনো সহিংস আন্দোলনও সেটাকে আমরা শান্তিপূর্ণ অর্থাৎ গণতান্ত্রিক উপায়ে আমরা মোকাবেলা করতে পারবো। তো গণতান্ত্রিক উপায়ে মোকাবেলা না করে দমন পীড়ন এবং সামরিক পথ অর্জন করা, সেটা সবসময় সফল হয় না, সেটা আমরা ইতিহাস থেকে জানি। ধন্যবাদ জুনায়েদ স্যারকে আপনাকে। এবং আরেকটা কথা আমি একটু বলে শেষ করি, যেটা হচ্ছে যে আমি আবারও বলছি, এই যে দখলদারিত্ব চলছে, এবং এই দখলদারিত্ব, এই যে চাঁদাবাজি, এই যে খুনোখুনি সাম্প্রতিক সময়ে যে ব্যাপক রূপ নিয়েছে, এটা তো পার্বত্য চট্টগ্রামের জনগণের রাজনীতি, যেটা অর্থাৎ তাদের যে অধিকারের রাজনীতি, সেইটাকে কোনোভাবে সাহায্য করছে না। এটা বরং তাদের অধিকারের যে দাবিটাকে আরো মানে নানান ভাবে দুর্বল করে দিচ্ছে। তাদের ব্যাপক জনগণ তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে স্বপ্ন যে আমরা অধিকার চাই, সেটা দিচ্ছে না। পার্বত্য চট্টগ্রামের জনগণের উপর